আজকে আমরা শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের একটা বড় অঙ্ক করব মেথড অফ সেকশনে, এবং লোডিং হবে সোফার আমরা যে ধরনের লোডিং গুলা দেখে এসেছি সেগুলাই। তার মানে হলো সরাসরি আইদার একটা সার্টেন স্প্যান জুড়ে বা সার্টেন লেন্থ জুড়ে অ্যাপ্লাইড লোড সেটা কোনো একটা প্যাটার্নে থাকবে আর কি, এবং কনসেন্ট্রেটেড লোড। সো শুধু কনসেন্ট্রেটেড লোড বলতে আমি যেটা বুঝাচ্ছি, লোডের ডেফিনেশন আমরা যদি বলি, আসলে লোড বলতে আমরা মোমেন্ট, টর্শন অ্যান্ড ডাইরেক্ট পয়েন্ট লোড যেগুলা সেগুলাকে মিন করি আর কি। আপাতত আমাদের আজকে যে প্রবলেমটা দেখবো সেখানে কনসেন্ট্রেটেড লোড এবং তোমার সর্ট অফ ফাংশনের উপরে গিভেন যে লোড একটা সার্টেন রেঞ্জে এক্স ইজ ইকুয়াল টু এত থেকে এত সেই ধরনের দেখবো। কোনো কনসেন্ট্রেটেড মোমেন্ট এখন পর্যন্ত আমরা দেখি নাই, এই প্রবলেমও সেটা নেই, সামনে আমরা সেটা দেখবো। সো আমাদের গিভেন প্রবলেমটা আমরা যদি দেখি কি আছে, আমাদের যেটা আছে সেটা হলো তোমার একটা বিম আছে যেটা এখানে শুরু হয়েছে এবং শেষ সি তে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়, জি তে শেষ হয়েছে। ইন বিটুইন সাপোর্ট আছে তার দুইটা, একটা আছে তার বি তে, দেখো একটা বি তে সাপোর্ট আছে যেটা হচ্ছে রোল আপ। তার মানে তোমার কেবলমাত্র সে ভার্টিক্যাল লোড রেজিস্ট করতে পারবে বা মুভমেন্ট ইন ভার্টিক্যাল ডিরেকশন রেজিস্ট করতে পারবে, কিন্তু হরাইজন্টাল কোনো মুভমেন্ট রেজিস্ট করতে পারবে না। আর এতে একটা সাপোর্ট আছে যেটা দেখো তোমার একটা হিঞ্জ টাইপ অফ সাপোর্ট দেওয়া আছে। তার মানে হলো যে সেটা কি করতে পারবে, তোমার ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট রেস্ট্রেন করতে পারবে। কাজে সেটার থেকে আমরা বুঝতে পারলাম কি, সাপোর্ট এ তে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশনে রিয়াকশন ডেভেলপ করতে পারবে, এবং সাপোর্ট বি তে কেবলমাত্র ওয়াই ডিরেকশনে রিয়াকশন ডেভেলপ করতে পারবে। তাহলে আমাদের এই রিয়াকশন গুলা ডেভেলপ করতে পারবে, আমরা পজিটিভ দিকেই দেখালাম আর কি, যে এইভাবে রিয়াকশন ডেভেলপ করা সম্ভব। তাহলে আমরা প্রথম যে কোনো কিছু করার আগেই রিয়াকশন গুলাকে আইডেন্টিফাই করলাম, এবং আমি আগেও যেটা বলেছিলাম যে আমরা রিয়াকশন প্রবলেমের সলিউশন শুরু করার আগে রিয়াকশন গুলা ক্যালকুলেট করে ফেলবো। রিয়াকশন যদি ক্যালকুলেট করতে চাই, আমরা লোডটাকে একটু দেখি যে কি কি লোড আছে। এখানে একটা ইউনিফর্ম এদিকে ই থেকে এফ এর মাঝে একটা ইউনিফর্ম লোড আছে, আর তোমার সি থেকে এ এর মাঝে একটা ট্রায়াঙ্গুলার লোড আছে, আর ডি তে একটা কনসেন্ট্রেটেড লোড আছে। বাট সেই লোডটা আবার ইনক্লাইন্ড আছে, যদিও ইনক্লাইন্ড আছে তার স্লোপটা আমাদেরকে বলা আছে হরাইজন্টাল 3 ভার্টিক্যাল 4। সো দিজ আর দ্য লোডস। এই যদি আমাদের লোড জানা থাকে, আমরা তাহলে এখন সাপোর্ট এ তে অথবা সাপোর্ট বি তে যে কোনো জায়গা থেকে মোমেন্ট নিতে পারি আর কি, তাহলে আরেকটা রিয়াকশন পাওয়া যাবে। রিয়াকশন গুলো অলরেডি আমরা দেখিয়েছি, যে তোমার এক্স দিকে মনে করো এটার নাম তুমি দাও আর এ এক্স, এটাকে বলো তুমি খাতা নাও, খাতা কলম নাও, এবং আমি যেভাবে বলতে থাকি সেভাবে ভ্যালুগুলা হিসাব করার চেষ্টা করো। কারণ আমি বলবো শুনতে সহজেই বোঝা যাবে যে এরকম হয়েছে, কিন্তু পরে করতে গেলে বিভিন্ন জায়গায় আটকা পড়বো আর কি। কাজে একসাথে আমি যেভাবে বলি সেভাবে করো। তাহলে এই প্রবলেমটা ফার্স্টে ড্র করো। ড্র করার পরে যেভাবে আমরা ডিসকাস করলাম যে কি কি ধরনের রিয়াকশন ডেভেলপ করতে পারে সেগুলাকে আইডেন্টিফাই করো এবং সেগুলাকে দেখাও। সে প্রথম এটা হচ্ছে আর এ ওয়াই, এটা হচ্ছে আর এ এক্স, এবং এটা আর বি ওয়াই। ওয়ান্স আমরা এগুলি দেখাই, একটা জিনিস সবসময় মনে রাখবো যে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের প্রবলেমে বইতে সলিউশনটা যেভাবেই করুক না কেন, আগের ক্লাসেও বলেছি, আমরা যেটা করব খাতায় সেটা হলো যে প্রথমে আমরা গিভেন যে ছবিটা দেওয়া আছে এই এখান থেকে এই পর্যন্ত তোমাদের বইতে বা পরীক্ষার প্রশ্নে, এই ছবিটা শুরুতে তোমরা এঁকে ফেলবা। আঁকার পরে যেটা করবা যে বিফোর ডুইং এনিথিং, শুরুতেই তুমি যেটা করবা সেটা হলো যে এই লাইনগুলা ড্র করবা। সে তোমার দেখো বইতে কিন্তু মিলে নাই, কিন্তু আমরা যেটা করব সেটা হলো যে এই লাইনগুলা ভার্টিক্যাল লাইন, এরকম ইনক্লাইন্ড হবে না, ঠিক আছে? সো আমরা ভার্টিক্যাল লাইন ড্র করব। একটু দেখি, দেখে আসি। আচ্ছা, এটা তাহলে আমার বসানোটা ঠিক ছিল না, কেটে কেটে এনে বসিয়েছি। এনিওয়ে, আমরা যেটা করব তাহলে প্রথমে আমরা ভার্টিক্যাল লাইন ড্র করব এই পয়েন্টগুলা থেকে, এবং এই লাইনগুলা আমরা সবসময় মেনটেন করব। তাহলে এই লাইন আমরা ড্র করলাম সবগুলা ভার্টিক্যাল লাইন। কোথায় কোথায় ড্র করব, যেই পয়েন্টগুলা আমার দরকার। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা লোড শুরু হচ্ছে, এখানে শেষ হয়েছে, ইভেন এখানে একটা সাপোর্ট আছে, এখানে আবার একটা লোড আছে। তাহলে এখানে আমার একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। সিমিলারলি এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। এখানে একটা লোড শুরু হয়েছে, এখানে একটা ভার্টিক্যাল লাইন ড্র করা দরকার আমার। এখানে এই লোডটা শেষ হয়েছে, এখানেও আমার একটা ভার্টিক্যাল লাইন ড্র করা দরকার। এবং
এখানে আমার স্ট্রাকচার শেষ, তাহলে এখানেও আমার একটা ভার্টিক্যাল লাইন দরকার। আঁকার সময় এগুলা স্কেল দিয়ে আঁকবো, যাতে যাতে আমার মতো এরকম এদিক ওদিক সরে না যায়। এবং আগেও আমি যেটা বলেছিলাম, শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য এরকম একটা হরাইজন্টাল লাইন আঁকবা এবং তার বায়ে লিখবা SFB বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্টের জন্য এরকম একটা হরাইজন্টাল লাইন আঁকবা এবং তার বায়ে এই পাশে লিখবা BMD বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তারপরে SFD আর BMD যেটাই লেখো না কেন তুমি, ইউনিটটা কি হবে? শিয়ারের জন্য আমার ছবির দিকে আমি তাকাবো, ইউনিটটা কি? ইউনিট হবে, যেহেতু কিলো নিউটন পার মিটার আর কিলো নিউটনে দেওয়া আছে, আমাদের ইউনিট গুলো হবে কিলো নিউটন। তাহলে SFD লিখে আমি ব্র্যাকেটের ভিতরে লিখবো কিলো নিউটন। বেন্ডিং মোমেন্টের জন্য আমরা দেখি যে লোড আছে কিলো নিউটনের, ডিস্টেন্স গুলো আছে মিটারে, তাহলে মোমেন্টের ভ্যালু হবে কিলো নিউটন মিটার। তাহলে BMD যখন আমরা বাম পাশে লিখবো, এখানে BMD লিখার পরে আমরা কি করব? আমরা সেটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। BMD লিখে এখানে BMD লেখার পরে ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিব কিলো নিউটন মিটার। ঠিক আছে? সো এইটা হলো আমাদের ফার্স্ট কাজ করে ফেলা আর কি, যে আমরা যে কোনো ডায়াগ্রাম আঁকার আগেই আমরা এইটুকু করে নিব এবং আমরা এই কথাগুলো লিখে ফেলবো। বাম পাশে লিখবো SFD, ডান পাশে লিখবো BMD। তাহলে ওয়ান্স দ্যাট ইজ রিটেন, এখন আমরা ভ্যালু ক্যালকুলেট করার আগে কি করতে হবে? আমাদের রিঅ্যাকশন গুলা বের করে ফেলতে হবে। তাহলে রিঅ্যাকশন বের করতে গেলে যে কোনো জায়গা থেকে আমরা মোমেন্ট নিই। মনে করো আমি এ পয়েন্ট থেকে মোমেন্ট নিতে চাই। এই পয়েন্ট থেকে মোমেন্ট নিতে গেলে কার কার মোমেন্ট আসবে সেটা খেয়াল করো। এখানে একটা লোড আছে, সে আছে ডাউনওয়ার্ড। এই পয়েন্টের রেসপেক্টে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে এই লোডটার মোমেন্ট নিতে হবে। এখানে একটা ইনক্লাইন্ড লোড আছে 3/4, এটারে আমি এখান থেকে মোমেন্ট নিতে গেলে আমার ডেফিনেটলি বুঝোই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করা ঝামেলা। রাবার সবচেয়ে বেস্ট অপশন, আমরা ফার্স্ট ইয়ারেও যেটা করেছিলাম সেটাই করব। এইটাকে 3/4, এটা যদি হরাইজন্টাল হয় 3, ভার্টিক্যাল যদি হয় 4, তাহলে অতিভুজটা কত হবে? স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, সেটা করলে কি আসে? 5 হয়। তাহলে এই ডাইমেনশনটা 5 হবে বা অতিভুজটা 5 হয়। অতিভুজ যদি 5 হয়, আমার কি করতে হবে? 200-কে 5 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে খাড়াটা পাওয়া যাবে। তাহলে 200/5 কত হয়? 20। 200/5 হয় কত? 40, তাই না? তাহলে সেটাকে 4 দিয়ে গুণ করো 160, আর 200/5 যেটা হইলো সেটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 40 120। তাহলে হরাইজন্টাল লোডটা হলো 120, ভার্টিক্যাল লোডটা হলো 160। ডিরেকশন আমরা বুঝতেই পারি যে এটাকে দুইটা কম্পোনেন্টে ভাগ করলে একটা হবে বাম দিকে আর একটা হবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আর এটার জন্য কি আছে? এটার জন্য হলো তোমার আরেকটা ইউনিফর্ম লোড যা সেন্ট্রয়েড এখানে, এবং সেটা কি এই পয়েন্টের রেসপেক্টে কি দিবে? এটা ক্লকওয়াইজ দিবে। এই পয়েন্টের রেসপেক্টে এটা ক্লকওয়াইজ দিবে। তাহলে এই লোডটা দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই লোডটা দিবে, ভার্টিক্যালটা দিবে ক্লকওয়াইজ, এটা কোনো মোমেন্ট দিবে না যেহেতু এই পয়েন্ট দিয়ে পাস করে, আর এই লোডটা দিবে এটার রেসপেক্টে ক্লকওয়াইজ। তাহলে এখন আমরা হিসাব করার জন্য আরেকটু প্রসিড করি যে লোড ভ্যালু গুলা কত এবং মোমেন্ট নেওয়ার জন্য মোমেন্ট আর্মটা কত। এখানে দেখো 2 মিটার ডিস্টেন্স আছে আর 20 কিলো নিউটন পার মিটার, তাহলে টোটাল লোডটা কত? 20 × 2, 400 কিলো নিউটন। সেন্ট্রয়েড কোথায় হবে? এটা ইউনিফর্ম যেহেতু সেন্ট্রয়েডটা হবে এখানে বা ই এর থেকে 1 মিটার দূরে, বা এ এর থেকে যেহেতু আমরা করব, তাহলে এ এর থেকে এই 400 কিলো নিউটনের ডিস্টেন্স কত? 2 + 2 4, একে 5, আর এখান থেকে সেন্ট্রয়েড আছে 1 মিটার দূরে, তাহলে 6 মিটার। ঠিক আছে? তাহলে 2 + 2 + 1 + 1, 6 হইলো আমার এই 400 এর ডিস্টেন্স। এটা কত? এটা হচ্ছে তোমার 2 সরাসরি পাওয়া গিয়েছে। এখানে লোডটা কত? ট্রায়াঙ্গুলার লোড হাফ ইন্টু ভূমি হইলো কত? 2, আর উচ্চতা কত? 90। তাহলে হাফ ইন্টু 2 কাটাকাটি যাওয়ার পরে 90 কিলো নিউটনের টোটাল লোড। এই ট্রায়াঙ্গুলার লোডের টোটাল লোডের ম্যাগনিটিউড হলো 90। সেন্ট্রয়েডের ডিস্টেন্স কত? এখান থেকে কি হবে? 1/3 b, তার মানে 1/3 of 2 মিটার। এখানে ছাত্ররা একটা ভুল সবসময়ই করে, যারা বেশি মনোযোগ দিয়ে শুনে না আর কি, তারা ভুলটা করে, নট দ্যাট যে সবাই করে। মনে রাখতে হবে যে আসলে লোডগুলা কি? লোডগুলা ডিস্ট্রিবিউটেড লোড। আমি ইকুইভ্যালেন্ট লোডের সেন্ট্রয়েডটা বের করেছি এবং ইকুইভ্যালেন্ট লোডটা বের করেছি, কিন্তু লোডের প্যাটার্ন কখনোই চেঞ্জ হবে না। প্যাটার্ন হলো এটা এবং এটা। মোমেন্ট নেওয়ার স্বার্থে আমি টোটাল লোডটা কত এবং সেই ইকুইভ্যালেন্ট লোডটা সেন্ট্রয়েড কোথায় আছে সেটা লোকেট করেছি। পরবর্তীতে যখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে যাব, তখন যেন আবার ওগুলির ওই কনসেন্ট্রেটেড লোড না বসাও, সেটা একটু মাথায় রাখতে হবে। লোড প্যাটার্ন চেঞ্জ করে ফেললে সেটা তোমার প্রবলেমের সলিউশন হবে না, সেটা অন্য কোনো প্রবলেমের সলিউশন হবে।
আচ্ছা ফাইন, এখন আমরা তাহলে এখান থেকে মোমেন্ট নেই, খাতায় লিখো। এখান থেকে যদি মোমেন্ট নাও, আমরা ধরলাম যে ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা পজিটিভ বলতে চাই। ক্লকওয়াইজ মোমেন্ট যদি পজিটিভ হয়, এই লোডটা কি অ্যান্টি ক্লকওয়াইজ লোড দেয়। ম্যাগনিটিউড আমরা বের করেছি কত, -90 বোধ হয়, তাই না? তাহলে -90 আর ডিস্টেন্স কত, 2/3, এবং সেটা কি হলো লেখক, -90 ইন্টু 2/3, এটা হলো এই পয়েন্টের রেসপেক্টে এই লোডের মোমেন্ট। এটার কি হবে, যেহেতু ক্লকওয়াইজ আমরা পজিটিভ বলতে চাই, 160 ইন্টু 2 পজিটিভ। আর এটার জন্য কি হবে, এটার জন্য হবে তোমার কত, 20 ইন্টু 2 40 ছিল, 40কে তুমি গুণ করবা কত, 6 দিয়ে গুণ করবা, ঠিক আছে? সো 40 ইন্টু 6, এই হলো আমাদের অ্যাপ্লাইড লোডের মুভমেন্ট। এর বাইরে কি, এই পয়েন্ট থেকে আমরা মুভমেন্ট নিচ্ছি, কাজেই এটার ভার্টিক্যাল বা হরাইজন্টাল কোনো মুভমেন্ট ডেভেলপ করবে না, কিন্তু একটা সাপোর্টের রিয়াকশন আছে। সাপোর্টটা আছে কত, 4 মিটার দূরে, তাই না? 4 মিটার দূরে যদি সাপোর্ট থাকে, তাহলে এখানে যদি আমরা এটাকে বলি আর বি ওয়াই, আমরা ডিরেকশন কিভাবে দিয়েছি, আমাদের ভার্টিক্যাল ডিরেকশন গুলা উপরের দিকে রিয়াকশনকে আমরা পজিটিভ বলে আসছিলাম এবং ডান দিকে পজিটিভ বলছিলাম, কাজে সেই অনুযায়ী আমরা ডিরেকশন দিছি। যদি আমরা পজিটিভ পাই, তাহলে আমাদের গিভেন অ্যাজিউম ডিরেকশনটা ঠিক আছে, আর যদি আমরা নেগেটিভ পাই, তার মানে আমরা যেটা দেখিয়েছি তার উল্টা হবে। এনিওয়ে, আমরা আপাতত উপরের দিকেই ধরেছি। তাহলে এখান থেকে যদি আমরা মোমেন্ট নিই, এটা কি দিবে, এই পয়েন্টের রেসপেক্টে দেখো এইদিকে ঘুরবে, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এবং ডিস্টেন্স কত, 4, তাহলে -RBY ইন্টু 4। তাহলে এখন এই ইকুয়েশনটা থেকে RBYটা আমাকে বের করে বলো যে RBY এর ভ্যালু কত। আরেকবার আমি সংখ্যাগুলা রিপিট করি। এখানে হলো 20 ইন্টু 2, তার মানে কত, 40 কিলো নিউটন লোড, তার মোমেন্টাম হলো 2 যোগ 2 যোগ 1 যোগ 1, তার মানে 6। তাহলে এটা ছিল পজিটিভ 40 ইন্টু 6, এটা কি -RBY ইন্টু 4, এটার জন্য কি 160, পজিটিভ 160 ইন্টু 2, এটার কিছু আসা যায় না, এটা এই পয়েন্টে যায়। আর এটার জন্য কি লোড হাফ ইন্টু বিএস ছিল, -90 ছিল লোড, এবং এই পয়েন্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ দেয়, তাহলে 90 ইন্টু 1/3 অফ, এই দিক থেকে 1/3 দূরে আছে সিজিটা, 1/3 অফ 2 মিটার। তাহলে এটা লেখার পরে একমাত্র আননোন RBY সেটা বাইর হয়ে যায়। RBYটা যে ক্যালকুলেট করছে, আমাকে বলো কত আসছে। এই গত টার্মে A+ পাইছো যারা, তারা বলো দেখি RBY কত আসলো। এটা আমি যেই সময় নিয়ে বলছি, এই সময় 3বার ক্যালকুলেট করা যায় আর কি। 125 কিলোনিউটন। 1 কত, জোরে বলো। স্যার 125 কিলোনিউটন। 125 হলে হয় নাই, হিসাব করো। আরবি ইকুয়াল টু 125 কিলোনিউটন। না, হয় নাই। ও সরি, 125 আরবি, ঠিক আছে, হ্যাঁ। আরবি ইজ ইকুয়াল টু 125 কিলোনিউটন। তাহলে এখন সাম অফ এফওয়াই ইজ ইকুয়াল টু 0 করো। তাহলে সাম অফ এফওয়াই 0 করার সময় যদি আমরা উপরের দিকটা যেহেতু পজিটিভ ধরছি, এটা কি হবে, এই লোডটার নিচের দিকে, তাহলে -90 লিখতে থাকো, -90 প্লাস RAY, এটা এখনো আমরা জানি না কত। তাহলে যেহেতু উপর দিকে ধরছি, প্লাস RAY, তারপরে কি -160 প্লাস 125 -40, ঠিক আছে? তাহলে এখান থেকে RAY চলে আসবে। তাহলে এখন বলো যে RAY কত আসবে। -90 প্লাস RAY -160 প্লাস 125, এই মাত্র যেটা বললো, আর এখানে আছে কত, -40। তাহলে বলো যে কত আসলো। 40টা কি আমি একদম ক্লাসের শুরুতে 400 বলছিলাম নাকি, হোয়াট এভার, এটা 40 আর কি, 20 ইন্টু 2 40। তাহলে কত আসলো RAY? স্যার 165। ফাইন, তাহলে আমরা এখানে লিখবো RAY 165 এবং RBY লিখে ফেলবো 125। এখন সাম অফ fx ইজ ইকুয়াল টু 0 করো, তাহলে কি আসবে, RAX মাইনাস এটা 120 আর কিছু নাই, সমান সমান 0। তাহলে RAX আমরা বসায় দিলাম 120 কিলোনিউটন। তাহলে আমাদের তিনটা আননোন ছিল, RAX, RAY এবং RBY, তিনটারই আমরা ভ্যালু পেয়ে গেলাম। RAX 120, RAY 165 আর RBY 160। এখন দেখো কি চেয়েছে প্রশ্নে, আমরা একটু দেখে আসি। আমাদের তো আসলে এই পর্যন্ত ছিল কি, এই পর্যন্ত ছিল আমরা জাস্ট উইদাউট লুকিং এট দ্য কোশ্চেন। ও, এখানে প্রশ্নটা বোধহয় আনাই হয় নাই, শুধু সলিউশনটা আনা আছে। আমরা যেটা করেছি, উইদাউট লুকিং এট দ্য কোশ্চেন, শুধুমাত্র যে কোনো প্রবলেমের সলিউশনের জন্য যেটা করতে হয়, আমরা শুরুতেই সেই ভ্যালুগুলা ক্যালকুলেট করে ফেলেছি, আননোন গুলা। এখন মনে করো
প্রশ্নে যেটা চাইতে পারে সেটা হলো যে হয়তো শুধু শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাইতে পারে, সেই ক্ষেত্রে আমরা বাঁয়ে এসএফডি এবং ডানে তলা তার নিচে মানে এরকম খাড়া লাইন টেনে ওই হরাইজন্টাল লাইন টানবো। দাঁড়াও এটা আর একটু সবাই কি চায় সেটার উপরে ডিপেন্ড করে। যদি শুধু শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চায় এসএফডি বিএমডি লিখবো, কিন্তু এখানে দেখো হরাইজন্টাল একটা লোড আসছে তো তাহলে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামও চাইতে পারে তোমার কাছে। সো বইতে যেটা আছে একটা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামের সলিউশন আছে, একটা শিয়ার ফোর্স ডায়াগ্রামের সলিউশন আছে, একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামেরও সলিউশন আছে। সো উই ক্যান ডু অল থ্রি, যেহেতু এই ভ্যারিয়েবলটা এখানে এক্সিস্ট করে। এটা যদি কোনো হরাইজন্টাল লোড না থাকতো তাহলে এটা জিরো ভ্যালু হতো আর কি। সো আমরা মনে করো এই ক্ষেত্রে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা থার্ড ডায়াগ্রাম হবে আর কি, যেহেতু তোমার ওই যে অ্যাক্সিয়াল ফোর্স আছে, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। যেটা বলতেছিলাম আমরা যেটা করব, প্রবলেমটা প্রথমে আঁকবো, একে তার নিচে সরাসরি ভার্টিক্যাল লাইনগুলা ড্র করব, এখান থেকে কন্ট্রোল পয়েন্টগুলা থেকে ভার্টিক্যাল লাইন ড্রপ ডাউন করব নিচের দিকে, এবং তারপরে আমরা যেই কয়টা ডায়াগ্রাম আঁকতে হবে সেটার জন্য নেসেসারি নাম্বার অফ হরাইজন্টাল লাইন্স ড্র করব। তাইলে আমার যদি 3টা ডায়াগ্রাম আঁকতে হয়, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এবং আমি খাতার ডান দিকে এরকম যাব না, ঠিক আছে? আমি এটার নিচে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। এই সাইডে যদি আমার জায়গা থাকে, এই জায়গাটাকে আমি হয়তো রাফ করার জন্য ইউজ করব। তোমার যেটা বলতে পারি তোমাদেরকে সেটা হলো যে পরীক্ষার প্রশ্নে দেখতে হবে আসলে তোমার কাছে সলিউশনটা কিভাবে চাওয়া হয়েছে। এটা 3টা ফরম্যাট হতে পারে। 3টা ফরম্যাট আমি যেটা বলতেছি, একটা হলো যে বলা হতে পারে যে মেথড অফ সেকশনে করো, মেথড অফ সেকশনে করো বলা মাত্র কিন্তু তোমার এই যে যেই কয়টা সেকশন লাগে সেই কয়টা সেকশন, সে ফর এক্সাম্পল এখানে লাগবে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এত বড় অঙ্ক মেথড অফ সেকশনে দেওয়া হয় না। বাট হোয়াট এভার, কেউ যদি মেথড অফ সেকশনে করতে চায় 1 2 3 4 5 6টা সেকশন লাগে। যেই মুহূর্তে পরীক্ষার প্রশ্নে বলা হবে মেথড অফ সেকশনে করো, তোমার এই প্রতিটা সেকশনের জন্য ইকুয়েশন লিখতে হবে, যে মেথড অফ সেকশনে ইকুয়েশন গুলা কি আসলো, এএফডি এসএফডি বিএমডি 3টার জন্য ইকুয়েশন লিখে সেটার জন্য তোমার ভ্যালু গুলা বিভিন্ন এক্স এর জন্য ক্যালকুলেট করে বসাতে হবে। বাট পরীক্ষার প্রশ্ন এমনও হতে পারে কিছু না বলে বলা হলো যে এই প্রবলেমটার জন্য অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকো, কিছু বলা হলো না। অথবা সিমিলার সিচুয়েশন হলো তোমার বলা হলো তুমি সামেশন অ্যাপ্রোচে বা ইন্টিগ্রেশন এন্ড সামেশন দুইটাই একই জিনিসকে মিন করে আর কি, এগুলা সিনোনিমাস। কাজেই আমি যদি ক্লাসের শুরুতে বলে থাকি মেথড অফ ইন্টিগ্রেশন, বুঝবা যে এটা সামেশন মেথডই, ঠিক আছে? ইন্টিগ্রেশনটা কি বেসিক্যালি ছোট 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 কোয়ান্টিটিকে যোগ করা আর কি, তাই না? সামেশন অফ ডেল্টা ভ্যালুজ কি ইন্টিগ্রেশন না? তাহলে তোমার যদি বলা হয় সামেশন বা ইন্টিগ্রেশন মেথডে করো সেটাও, অথবা যদি কিছু না বলা হয় তুমি দুইটাতে এটা ইউজ করতে পারো। এবং কিছু না বলার মানে হলো যে তুমি আমাকে শুধু এই ডায়াগ্রামটা দিলে আমি তোমার কাছে আর কিছু চাবো না। ডায়াগ্রাম গুলা কারেক্ট থাকলে এবং ভ্যালুজ গুলা, সাইন গুলা কারেক্ট থাকলে ইউ গেট ফুল মার্ক। কিন্তু কোশ্চেন এমনও হতে পারে, বলা হতে পারে যে এটা ইন্টিগ্রেশন মেথডে করো এবং শো ইউর ক্যালকুলেশন, সেই ক্ষেত্রে ক্যালকুলেশন গুলা দেখাতে হবে। এখন যেটাই বলা হোক না কেন, তুমি যখন একটা প্রবলেম ইন্টিগ্রেশন মেথডে করবা, ক্যালকুলেশন চাওয়া হোক বা না চাওয়া হোক, ইট ইজ বেস্ট থিং যে সাইডে রাফ ক্যালকুলেশনের মতো কিছু করা, সেই ক্ষেত্রে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। বাট এগুলি মুখে মুখেও করা যেতে পারে, ডিপেন্ডস অন তোমার মানে কি পরিমাণ সময় ইনভেস্ট করছো এটার পিছনে তুমি, এবং হাউ কনফিডেন্ট ইউ আর, ঠিক আছে? সো মুখে মুখে করা সম্ভব, এদিকে রাফ ক্যালকুলেশন করে করা সম্ভব। কিছু বলা না থাকলে তুমি ফ্রি টু ডু যেভাবে তুমি করতে পারো আর কি, অ্যাজ লং অ্যাজ তোমার ডায়াগ্রাম গুলা কারেক্ট অ্যান্ড সংখ্যাগুলা কারেক্ট, চিহ্নগুলা কারেক্ট। কিছু না বলা থাকলে জাস্ট 3টা ডায়াগ্রাম এক্সিস্ট করলেই ইউ গেট ফুল মার্ক, ঠিক আছে? ডায়াগ্রাম এক্সিস্ট করা মানে হলো ডায়াগ্রাম প্রপারলি এক্সিস্ট করা। এখানে যদি এই শেপ থাকে, তুমি যদি এরকম সোজা যোগ করে দাও বা উল্টা শেপে যোগ করো, সেই ডায়াগ্রামটা ভুল ডায়াগ্রাম। সো কারেক্ট ডায়াগ্রাম থাকতে হবে। তাহলে এখন আমরা এটা সলিউশন করার চেষ্টা করি। আমরা আছি ইন্টিগ্রেশন মেথডে, এবং ধরো যে আমাদের কিছু বলা নাই যে কিভাবে আমরা সলিউশনটা করব। কিছু যদি বলা না থাকে, আমি যেটা করব, আমাদের জানা আছে কি তোমার, আমরা প্রথমে এই দুইটা দেখে আসি, এটা সহজ জিনিস। প্রথমে এই দুইটা দেখি। আমরা মনে করো শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করতে চাই।
তাহলে আমরা যদি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে চাই, আমাদের ইন্টিগ্রেশনের ইকুয়েশন গুলা কি জানা আছে? ফিরত যদি যাই আমরা, সেটা হলো যে দুইটা ইকুয়েশন জানা আছে শিয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য। সেগুলা কি? একটা ইকুয়েশন ছিল তোমার রাইট সাইডের শিয়ার সমান কি লেফট সাইডের শিয়ার প্লাস লেফট টু রাইট আসার সময় যে লোড ডায়াগ্রাম আছে তার এরিয়া, তাই না? এখানে তো যেহেতু আবার নাম চলে আসছে এবিসিডি, এগুলা ঠিক ওইভাবে বললে একটু কনফিউজড হবা, সেই জন্য আমি লেফট রাইট হিসাবেই বলতেছি। তাহলে একটা রিজিয়ন আমি যদি এখান থেকে চলা শুরু করি, এই সাপোর্ট এর লেফট পর্যন্ত আসলে কিন্তু একটা প্যাটার্নের লোড আছে, ঠিক আছে, কোনো ভ্যারিয়েশন নাই। এখান থেকে এ সাপোর্টের লেফট পর্যন্ত আমি চলে আসতে পারি। তাহলে জাস্ট লেফট পর্যন্তই যদি আমি আসি, তাহলে আমি লিখতে পারবো কি, সে এই জায়গার জন্য আমরা যদি বলি এইটা সি হইল সি, জাস্ট এর লেফটে আমি লিখতে পারবো কি ভিএএল, খাতায় লেখো ভিএএল সমান কি ভিসি প্লাস সি থেকে এ পর্যন্ত আসতে যে লোড ডায়াগ্রাম তার এরিয়া। তাহলে ভিএ লেফট, এ সাপোর্টের লেফটের শিয়ার কত হবে, ভিসি কত। সে এখানেও যদি তুমি দেখো বাঁয়ে কি ছিল, এখানে 0, তাই না? এখানে কিছুই নেই। তাহলে এখান থেকে যখন তুমি এখানে আসছো কি হয়েছে, ভিসি সমান এই সাইডের শিয়ার প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া, কিছুই নাই, এটা 0, লোড ডায়াগ্রামও নাই 0, তাহলে ভিসি আসলে 0 ছিল, সো ইট ইজ 0। এটা যেহেতু 0, তাহলে ভিসি হইল 0, তাহলে ভিএএল মানে এর লেফটের শিয়ারটা কত হবে, ভিসি সমান সমান 0 প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়াটা কত? ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া হলো তোমার -90 না? এর আগে আমরা যখন হিসাব করলাম হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 90, এবং ডিরেকশনটা কি নিচের দিকে, তাহলে হাফ আর 2 কাটা গেলে এখানে ছিল -90, তাহলে ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া ছিল -90। তাহলে আমরা লিখলাম কি ভি এ লেফট সমান সমান 0 প্লাস অফ -90, তাহলে যোগ করে কি হলো -90 হলো ভি এ লেফট। তাহলে আমরা পাইলাম কি, আমরা পেলাম যে এর লেফটে সাপোর্ট এর লেফটের শিয়ার কত, -90, যে এই ভ্যালুটা পাওয়া গেল। এখন এই ভ্যালুটা পাওয়া যাওয়ার পরে আমরা এটাকে আঁকবো কিভাবে সেটা চিন্তা করতে হবে। যে আমি লিখে ফেললাম ফার্স্টে -90, এটা লিখতে আমার কোনো অসুবিধা হলো না, এবং আমি এখানে লিখে ফেলছি সি পয়েন্টের জন্য 0, সো এই 0 আর এই -90টা আমি বসাইছি এখানে। এখন হাউ টু কানেক্ট ইট, ঠিক আছে? কানেকশনের জন্য আমি কি হইতে পারে পসিবল কি, এটা যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন, আমি এটাকে কন্টিনিউটি রেখে মানে না ভেঙে আর কি এইভাবে যোগ করতে পারি, এইভাবে যোগ করতে পারি, অথবা এইভাবে যোগ করতে পারি, যে কোনোটাই হইতে পারে এখানে। তাহলে কিভাবে যোগ করব সেটা আমার জাজ করা দরকার। জাজ করব কিভাবে? আমাদের জানা আছে কি ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি কিউএক্স। সেটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যখন আমরা ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স দেখবো, আমরা কি দেখবো, আমরা দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে চিহ্ন আর একটা হচ্ছে তার অ্যাবসলিউট ভ্যালু বাড়ে কি কমে। ফাইন, আমরা দেখি চিহ্নটা কি, চিহ্নটা এখানে মাইনাস, তাই না? কেন মাইনাস? এটার অ্যারোহেড গুলার দিকে যদি আমরা তাকাই, অ্যারোহেড গুলা আছে নিচের দিকে, হোয়ারএজ আমার ওয়াই অ্যাক্সিস আমরা বলতেছি, যখন এই ইকুয়েশন ডিরাইভ করেছি আমরা বলেছি অ্যাক্সিস সিস্টেম পজিটিভ এভাবে, এটা হলো +x এবং এটা হলো +y, তাহলে +y উল্টা দিকে আছে, সেই জন্য লোডটা আমরা বললাম কি নেগেটিভ লোড বলে ফেলতেছি এটাকে আমরা। তাহলে সেই জন্য চিহ্নটা কি হলো মাইনাস। এখন ভ্যালুর দিকে তাকাও, ভ্যালুর দিকে যদি তাকাও, এখানে ছিল 0, এখানে হয়েছে কি উপরের দিকে হয়েছে কত 90 ছিল বোধহয়, দেখো তোমার ইন্টেন্সিটি কত হয়েছে 90, তাই না? এই যে 90, তাহলে 0 থেকে 90-তে উঠেছে সে, তার মানে কি ভ্যালুটা ইনক্রিজিং। তাহলে কি পাওয়া গেল, নেগেটিভ এন্ড ইনক্রিজিং পাওয়া গেল। ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স সমান সমান নেগেটিভ ইনক্রিজিং। তাহলে নেগেটিভ ইনক্রিজিং স্লোপ দিয়ে এটাকে যোগ করতে হবে। সো নেগেটিভ ইনক্রিজিং স্লোপ আমরা আগেই দেখে এসেছি, যাতে থিটা ডানে গেলে বাড়তে থাকে, tan theta should be negative and theta should be increasing। তাহলে আমরা যোগ করে ফেললাম এইভাবে। ওয়ান্স এভাবে যোগ করে ফেললাম, এখন এ সাপোর্টের লেফটে আছি, এ সাপোর্টের রাইটে যাব, এখানে কি আছে, একটা আপওয়ার্ড লোড আছে, তার মানে কি +165। তাহলে আমরা যদি বলি, এখানে লেখো, এখানে আমি আর
মাউস দিয়ে লেখার চেষ্টা না করি, এটাকে লিখবা কি ভি এ আর, ভি সাবস্ক্রিপ্ট এ আর, আর এটা হচ্ছে কি তোমার ভি সাবস্ক্রিপ্ট এ এল, লিখেই ফেলি এ এল, এটা হলো এ আর। তাহলে ভি এ আর মানে ডান দিকে যেটা আছে, ডান দিকেরটা সমান সমান কি আমরা ইন্টিগ্রেশন করার সময় দেখে এসেছি, ডান দিক সমান সমান বাম দিক প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। এখন বাম দিক কত? বাম দিক এখানে পেয়েছো তুমি -90, ইন বিটুইন লোডের এরিয়া কত? +165। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো ভি এ আর, এটা সমান সমান লিখবো কত? লিখবো এটা কত? -90 +165। তাহলে -90 আর +165 এর কত হয়? 75 হয় না? তাহলে ভি এ আর সমান সমান আসলো 75। ঠিক আছে, একই পয়েন্ট, এটাকে আমরা বলতেছি যে উইডথ 0, এই সাপোর্টের উইডথটা আমরা বলতেছি 0। তাইলে কি 0 উইডথ, যেহেতু এটা এইভাবে আমাদের যোগ করতে হবে। মানে সোজা কথা, আমার হাতে অপশন নাই, যখন এই পয়েন্ট একটা আর এই পয়েন্ট একটা থাকে তখন আমি দুইটা ভ্যালু পাইলে এইভাবে যোগ করব না এইভাবে যোগ করব না এইভাবে যোগ করব, এই প্রশ্ন আসে। কিন্তু পয়েন্ট যদি হয়, একটা লোকেশন হয় এটা আর একটা লোকেশন হয় এটা, তাহলে এখন কি হচ্ছে, এটা এইভাবে যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা যোগ করলাম এইভাবে, তাহলে আমাদের এ এর রাইট পর্যন্ত আঁকা হয়ে গেল। এখন দেখো, এখান থেকে এ এর রাইট থেকে এই পর্যন্ত কিছুই নাই, একটা প্যাটার্ন, যেটা প্যাটার্নটা কি, কোনো লোড নাই, জিরো লোড, এখানে কোনো অ্যাপ্লাইড লোড নাই। তাহলে আমরা ডি এর কোথায় আসব? যেখানে লোডটা অ্যাপ্লাই করা হয়েছে ডি এর লেফট পর্যন্ত আসবো, ডি এল পর্যন্ত যাব। ঠিক আছে, কোথার থেকে যাব? এ এর রাইট থেকে যাব। ঠিক আছে, এ এর রাইট থেকে ডি এর লেফট পর্যন্ত যাব। তাহলে এ এর রাইটে ছিল কত? +75, আর ডি এর রাইটের সমান আমি কি লিখবো? ভিডিএল, খাতায় লেখো ভিডিএল সমান সমান কি? বাঁয়ে যেটা ছিল সেটা এটা, ভিএআর প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। তার মানে লোড ডায়াগ্রামের এরিয়া আছে আমার 0, তাহলে ভিডিএল সমান সমান কি হবে? এটা ছিল +75 +0, তার মানে এটা হলো সেই +75। ফাইন, তাহলে এইটা আর এটাকে যোগ করতে হবে, এটা আর এটাকে যোগ করতে হবে। কিভাবে যোগ করব একটু দেখে আসি। আমাদের জানা আছে কি, এটা কি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা আঁকতেছি, তাই না? শিয়ার ফোর্স ডায়াগ্রাম যেহেতু আঁকতেছি, আমাদের জানা আছে dv/dx = qx। তাহলে dv/dx যদি qx হয়, এখানে qx কত? এখানে qx হলো বিটুইন দিস টু পয়েন্টস, qx হলো তোমার 0। এখান থেকে এই পর্যন্ত দেখো qx এর ভ্যালু হচ্ছে 0, তাহলে dv/dx = qx সমান 0। তাহলে 0 স্লোপে যোগ করব এটাকে, ডান। তাহলে এইটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা ডি এর লেফট থেকে ডি এর রাইটে যাব। তাহলে লেখো, এখানে লেখো ডি লেফট, ডি সাবস্ক্রিপ্ট এল, আর এই সাইডে লেখো ডি সাবস্ক্রিপ্ট আর বা রাইট। তাহলে ডান দিকের পয়েন্টের শিয়ার কি হবে? লেখো ভি ডি আর, লেখো পরের লাইনে লেখো ভিডিআর সমান সমান কি? ভিডিএল প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। তাহলে তারপরের লাইনে কি লিখবা? ভিডিআর সমান সমান 75 প্লাস লোড ডায়াগ্রামের এরিয়া। অ্যারো হেডটা কোন দিকে সেটা খেয়াল করো, অ্যারো হেডটা নিচের দিকে। তার মানে কি, আমরা একটু আগেই বলেছিলাম সাইন কনভেনশন অনুযায়ী উপরের দিকে ছিল আমার পজিটিভ। তাহলে অ্যারো হেডটা যেহেতু নিচের দিকে, এই লোডটা কি নেগেটিভ লোড। তাহলে +75 -160। ঠিক আছে, তাইলে পাওয়া যায় কত? ক্যালকুলেটরে ফেলো একটু, 75 থেকে 160 বিয়োগ করে দাও, -85 আসে। তাহলে এই পয়েন্টটা হলো -85। আমরা এই দুইটা পয়েন্ট সরাসরি যোগ করে দিলাম। ঠিক আছে, ডান এতটুকু। তারপরে কি আমরা আসবো বি এর লেফটে। বি এর লেফটে সমান সমান কি হবে? ডি এর রাইট প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। লোড ডায়াগ্রামের এরিয়া হলো কোনো লোডই নেই, কাজে 0। তার মানে এটাও হলো -85, এই পয়েন্টটাও হলো এখন -85। যোগ করব কিভাবে? এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, dv/dx = qx, qx কত? 0, তার মানে স্লোপ dv/dx = 0। তাহলে 0 স্লোপে এটাকে আমরা যোগ করব। এই হলো আমার যোগ করা। তারপরে আবার বি এর রাইটে যাব। বি এর রাইট সমান সমান কি? বি এর লেফট প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। লোড ডায়াগ্রামের এরিয়া মানে কত? একটা অ্যাপ্লাইড লোড আছে, দেখো অ্যাপ্লাইড লোডের ম্যাগনিটিউডটা কত? অ্যাপ্লাইড লোড মানে রিঅ্যাকশন আর কি, উপরের দিকে অ্যারো হেডটা, এই যে এই অ্যারো হেডটা
উপরের দিকে, তাহলে এটা চিহ্ন হবে পজিটিভ এবং সেটা হলো পজিটিভ 125 এখানে লোডের এরিয়া। তাহলে বি এর লেফটে যা ছিল তার সাথে প্লাস 125 এখন, তাহলে ছিল কত -85 বি এর লেফটে, তার সাথে 125 যোগ করো, দেখো +40 হয়ে যায়। তাহলে বি এর রাইটে কি হলো, বি এর রাইটে তোমার এখানে হইলো বি এর রাইটে গিয়ে হইলো +40 কিলো নিউটন। যোগ করবা কিভাবে, একই পয়েন্ট, কাজেই খাড়া এটাকে যোগ করে দাও। এখন একইভাবে আসো, এখন ই এর লেফটে আসো। ই এর লেফটে সমান কি হইলো, বি এর রাইট প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। লোড ডায়াগ্রামের এরিয়া 0, তাহলে এটা ছিল 40, এখানেও এটা হবে 40। স্লোপ কি, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স, এখানে কিউএক্স এর ভ্যালু 0, তাহলে স্লোপ 0, তাহলে এটাকে হরাইজন্টাল লাইন দিয়ে যোগ করতে হবে। এই তাহলে গেল। এখন আসো এফ এর লেফটে বলো আর রাইটে বলো একই কথা, কারণ এফ এর পরে আর কিছুই নাই আসলে। মানে এখানে যদি কনসেন্ট্রেটেড লোড থাকতো তাহলে লেফট রাইট বলে লাভ হইতো আর কি, আদারওয়াইজ খুব একটা লাভ হতো না। তাহলে এফ এর শিয়ারটা কি হবে, এফ এর শিয়ার হলো ইতে যা পাইছিলাম সেটা প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া কত, 20 × 2 = 40, এবং অ্যারো হেড গুলো আমরা লক্ষ্য করি নিচের দিকে আছে, তাহলে এটা আসলে -40, তাই না? লোড ডায়াগ্রামের এরিয়া হবে -40, তাহলে ছিল কত +40, এখানে ছিল +40, সেটার সাথে যোগ হবে কত -40, তাহলে +40 সাথে যদি -40 যোগ করো, +40 and -40 সমান সমান হলো কত, 0, তাহলে এই পয়েন্টটা আমরা পেলাম 0 এফ এ। যোগ করব কিভাবে, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স। তাহলে কিউএক্স টা আমরা দেখি যে কি ধরনের আছে। কিউএক্স এর ভ্যালু কি, যেহেতু নিচের দিকে অ্যারোহেড যেহেতু এটা নেগেটিভ, ঠিক আছে, এবং ভ্যালুটা কি দেখো, এখান থেকে এই পর্যন্ত কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে যদি যোগ করি, সেটা কি ধরনের কনস্ট্যান্ট স্লোপ, মানে থিটার ভ্যালু এখানেও যা এখানেও থা একই, তার মানে একটা স্ট্রেট লাইন আর কি। স্ট্রেট লাইন দিয়ে আমরা এটাকে যোগ করে দিব এইভাবে। সো এই হচ্ছে আমার ই থেকে এফ পর্যন্ত শিয়ার ফোর্স ডায়াগ্রামের যেটা আঁকতে হবে আর কি, সেটা ফাইন। এরপরে কি, এখান থেকে দেখো কোনো লোডই নাই, কাজে আমি যদি লিখি ভিজিটা কি হবে, শিয়ার এট জি সমান কি হবে, শিয়ার এট এফ প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া হলো 0, তাইলে এখানেও ভ্যালুটা 0। এখন যোগ কি এইভাবে করবা না এইভাবে করবা না এইভাবে করবা, সেটার জন্য তোমার তাকাইতে হয় কি, ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কিউএক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এই 0 স্লোপে যোগ করতে হবে। তাহলে এটা গেল আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। 2 মিনিট সময় দেই, এখন বাজে, মানে আমি যদি স্ক্রিনের দিকে তাকাই, স্ক্রিনে হলো 10:34, আমি জাস্ট 36 পর্যন্ত, তোমরা 36 ক্লিক করার সময় আমি আর সময় দিব না। এর মধ্যে যদি কিছু থাকে জিজ্ঞেস করার করো, আদারওয়াইজ 36 বাজা মাত্র আমি মোমেন্ট ডায়াগ্রামটাতে চলে যাব। স্যার এক্সামে অ্যানসার করার সময় কি ইকুয়েশন লেখা লাগবে নাকি স্যার আঁকতে পারলেই হলো? তো আমি ক্লিয়ারলি বললাম যে প্রশ্নটা আমাদের পড়তে হবে, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে যদি বলা থাকে যে মেথড অফ সেকশনে করো, সেই ক্ষেত্রে মেথড অফ সেকশনের যে ইকুয়েশন সেগুলি ছাড়া এই অঙ্ক করা যাবে না, ঠিক আছে? আর যদি তোমাকে কিচ্ছু না বলা হয়, অ্যাবসলিউটলি কিচ্ছু না বলা হয়, সেই ক্ষেত্রে আপ টু ইউ, তুমি কি করতে চাও। তুমি চাইলে মানে ইকুয়েশন লিখতেও পারো, নাও লিখতে পারো, ঠিক আছে, এটা আপ টু ইউ। বাট যদি বলা হয় যে তুমি এটা করো ইন্টিগ্রেশন মেথডে বাট শো ইউর ক্যালকুলেশন, সেই ক্ষেত্রে তোমার ইকুয়েশন গুলা লিখতে হবে। বুঝা গেছে আমি কি বলছি? জি স্যার, বুঝতে পারছি। সো ইট ডিপেন্ডস যে আসলে তোমার প্রশ্নে কিভাবে প্রশ্নটা আছে। যদি প্রশ্নটা এমন ভাবে থাকে যে পুরাপুরি তোমার হাতে ছেড়ে দেওয়া হয়েছে, আমি তোমাকে কিছুই বলি নাই যে কি করতে হবে, দেন তুমি নিজের মতো করতে পারো, ঠিক আছে, নিজের মতো করা সম্ভব। কিন্তু যদি তোমারে বলা হয় যে তুমি ইন্টিগ্রেশন মেথডে করো এবং শো ক্যালকুলেশন, তাহলে তোমার ক্যালকুলেশন দেখানো ছাড়া উপায় নাই। বাট আমি যেটা সাজেস্ট করব ব্যক্তিগতভাবে, ক্যালকুলেশন গুলা পাশে করা ভালো, করলে সুবিধা যেটা হয় যে নিজেরই ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ঠিক আছে, নিজের সুবিধা, নাথিং এলস। আর তারপরেও যদি ভুল হয়, আই ক্যান অ্যাসেস বা ইউর এক্সামিনার ক্যান অ্যাসেস যে ভুলের স্কেলটা কি। তুমি কি আসলে অঙ্কটা বুঝছিলা, বুঝে করতে গিয়ে ক্যালকুলেটরে টিপ দিতে গিয়ে ভুল করছো, সেটা একটা জিনিস। আর তুমি হয়তো কিছুই বুঝো নাই,
ঠিক আছে, আন্দাজি বান্দাজি কিছু এঁকে দিছো, ঠিক আছে, কি বলছি বোঝা গেছে তো? ইট ডিপেন্ডস যে আসলে ভুলের স্কেলটা বোঝার জন্য তোমার যদি কিছু ক্যালকুলেশন থাকে পাশে, দেন টিচার সহজেই বুঝতে পারে যে ভুলটা আসলে কোন ধরনের ভুল। এটা কি মেজর ভুল যে তুমি আসলে সিস্টেমই জানো না, নাকি তুমি সিস্টেম জানার পরে ক্যালকুলেটরে দুই একটা জায়গায় প্রেস করতে ভুল করছো। সো ক্যালকুলেশন থাকলে সুবিধা হয় আর কি, দুই পক্ষেরই সুবিধা। দুই পক্ষের সুবিধা মানে আমি যদি বুঝি যে তোমার মিস্টেকটা খুব মাইনর, দেন নাম্বারিং করার সময় আমার মুড হবে একরকম, আর আমি যদি বুঝি যে তোমার মিস্টেকটা মেজর, তাহলে আমার নাম্বারিং করার সময় মুড হবে আরেক রকম। সেটার থেকে তো নাম্বার ভ্যারি করবে, বুঝতেই পারো, তাই না? যে একজন খুব তুচ্ছ ভুল করে তার পুরো অঙ্কটা ভুল হয়েছে, তার হয়তো জরিমানাটা কম হবে, আর একজনেরটা বুঝা গেল যে সে আসলে কিছুই বুঝে নাই, তার জরিমানাটা মেজর আর কি। তো ক্যালকুলেশন পাশে থাকলে ওই অ্যাসেসমেন্টটা আরো সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে যাই। আমাদের যেহেতু 36 পার হয়ে 37 চলে আসছি, ঠিক আছে? তো এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যখন আমরা আঁকতে যাব, তখন আমাদের কাজে লাগবে কি, আমাদের এই যে এইভাবে পরীক্ষার খাতা এইভাবে একবার সোজা কথা, ঠিক আছে? আমি এখন সরায় যেভাবে নিয়ে আসছি, আগে বইয়ের মতো ছিল আর কি, যে সরাসরি একটার নিচে একটা এরকম লাইন ড্র করে করবো। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে আমাদের তাহলে এখন এই যে এই নিচে, একদম নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা আর কি, ঠিক আছে? সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হলো এটা। কিভাবে আঁকবো? একই ইকুয়েশন আমাদের মনে আছে, ডান দিকেরটা সমান কি, বাম দিকেরটা প্লাস ইন বিটুইন এরিয়া। যখন আমরা বলি শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তখন বলি ডান দিকের ভ্যালু সমান বাম দিকের ভ্যালু প্লাস ইন বিটুইন লোড ডায়াগ্রামের এরিয়া। যখন আমরা বলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, তখন আমরা বলি কি, ডান দিকের মোমেন্ট সমান সমান বাম দিকের মোমেন্ট প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। ফাইন, সেটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখতে কি রকম, এখান থেকে এই পর্যন্ত একটা কন্টিনিউয়াস ভ্যালু। তাহলে আমি এখানে একটা ভ্যালু আর এখানে একটা ভ্যালু যদি মোমেন্ট আঁকতে পারি, কাজ হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত একটা কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এখানে একটা ভ্যালু আর এখানে একটা যদি ভ্যালু বের করতে পারি, তাহলে এই ফাংশন থেকে আমি এটা আঁকতে পারবো। সিমিলারলি এই জায়গায় একটা ফাংশন, তাহলে এই জায়গায় মানে শুরুতে আর শেষে ভ্যালুগুলো আমার দরকার। এখান থেকে এই পর্যন্ত এক ধরনের ফাংশন, তাহলে এখানে আর এখানে ভ্যালু দরকার। এখান থেকে এই পর্যন্ত একটা ফাংশন, তাহলে এখানে এখানে ভ্যালু দরকার, দেন ইটস জিরো। এখানে আমরা ডেফিনেটলি টেক কেয়ার করতে পারবো, সমস্যা। তাহলে এখন আমি তাহলে যেহেতু জোনগুলা জেনে গেছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তাহলে এগুলি রাইটের সমান লেফটেরটা প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া করে আমরা মুভমেন্ট বাইর করতে পারবো। তাহলে আমরা লিখি এম এর সমান কি লিখবো, এম এর সমান লিখবো মানে রাইটের মোমেন্ট সমান কি, লেফটের মোমেন্ট এম সি প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এমসিটা কত? এমসি দেখো এই সাইডে কিছু ছিল না এবং একটা ফ্রি এস, তাহলে এমসিটা জিরো আমরা জানি। এখানে যদি ফিক্স থাকতো, রোটেশন রেস্ট্রেইন থাকতো, তখনই মোমেন্ট আসতো। এটা একদম ফ্রি ঘুরতে পারে এবং এখানে কোনো কনসেন্ট্রেটেড মোমেন্ট অ্যাপ্লাই করা নাই। যদি কনসেন্ট্রেটেড মোমেন্ট অ্যাপ্লাই করা থাকতো, এমসির ভ্যালু সেটা হতো, সেরকম কিছুই নেই। সো এমসি ইজ জিরো আমরা জানি। তাহলে এমসি সমান কি, জিরো। আমরা বের করতে চাই এম এ, তাহলে জিরো আমরা বসায় দিলাম এখানে, ঠিক আছে? তাহলে এমসির ভ্যালুটা আমরা জিরো বসায় দিলাম। আমাদের এম এটা বাইর করতে হবে। এম এর ভ্যালু কি হবে? এম এর ভ্যালুটা হবে, আমরা জানি যে এমসি প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া বের করার উপায়টা কি? আমরা গতদিন তোমাদেরকে যেটা দেখাইছিলাম সেটা হলো পপোভের বইয়ের একটা টেবিল 2 না কি জানি তোমাদেরকে আমি বলছিলাম একদম বইয়ের শেষে, সেটা বলছিলাম যে আমাদের মুখস্থ টাকাই ভালো আর কি। টেবিল 2, হ্যাঁ, যে এটা টেবিল 2তে আমরা দেখে আসছিলাম যে আমাদের এখনকার প্যারাবোলাটা যেরকম সেরকম প্যারাবোলা আছে, এই যে এটা, ঠিক আছে? এটার জন্য কি এরিয়া হলো 1/3 BH, ঠিক আছে? এবং সেন্ট্রয়েড কত? এই সাইড থেকে 3/4 B দূরে। তাহলে এগুলো আমাদের মুখস্থ রাখতে বলছিলাম। আইদার আমরা মুখস্থ রাখবো, অথবা আমরা যদি মুখস্থ রাখতে না চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, ইন্টিগ্রেশন করে করে বের করে নিয়ে আসতে হবে। তার মানে কি, এখানে আমার এই এক্সপ্রেশনটা জানা আছে, এখানে 90 ভ্যালু আর এখানে 2 মিটার, তাহলে 45x হলো এই ইকুয়েশনটা, তাই না? x এর ভ্যালু 0 হইলে 0, x এর ভ্যালু 2 হইলে 90, তার মানে -45x এই লোডের এক্সপ্রেশন। qx ইজ ইকুয়াল টু -45x। যারা এটা মুখস্থ রাখতে পারবা না বা কোনো কারণে বুঝতেছো না কি হবে, সেই ক্ষেত্রে qx থেকে vx এর এক্সপ্রেশন বাইর করতে হবে। dv/dx ইজ ইকুয়াল টু qx ইজ ইকুয়াল টু -45x লিখবা। এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? 22.5x² বাই
এক্স স্কোয়ার প্লাস C1, তারপরে এই জায়গায় ভ্যালু যদি বসাও C1 0 হয়ে যাবে, তাহলে -22.5 এক্স স্কোয়ার বোধহয় তোমার এই ইকুয়েশনটা আসে। বসায় দেখো, -22.5 রে তুমি যদি এক্স স্কোয়ার মানে 4 দিয়ে গুণ করো কত, 90 হয় না? সেটার থেকে আবার dm/dx = vx লিখবা, সেইটারে ইন্টিগ্রেট করে তুমি mx এর এক্সপ্রেশন বাইর করবা। যদি তুমি ওই ডায়াগ্রামটা মুখস্থ রাখতে না পারো, অথবা ডায়াগ্রামটা যদি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয়। অ্যাপ্লিকেবিলিটির ক্ষেত্রে আমরা কি বলছিলাম, যে অ্যাপ্লিকেবল হইতে হলে তোমার আইদার এখানে যদি ট্যানজেন্ট থাকো সেটা এই বেজের সাথে মিলে যেতে হবে এই প্যারাবোলার ক্ষেত্রে, অথবা এখানে ট্যানজেন্ট থাকলে এখানে মিলতে হবে। তাহলে সেটা অ্যাপ্লিকেবল কিনা চেক করো। এইটার জন্য আমরা দেখতে চাচ্ছি, এখানে তো দেখাই যাইতেছে এটা ছেদ করে চলে গেছে, এটা হবে না, হইলে এখানে হইতে পারে। তাহলে দেখো এখানে হইছে কিনা। এখানে হইলে তোমার এই জায়গা দিয়ে যাওয়ার মানে কি, এই এক্স অ্যাক্সিস বরাবর ট্যানজেন্টটা যাওয়া, তার মানে কি স্লোপ 0। এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের স্লোপ যদি এখানে 0 হয় তাহলে এটা পসিবল। তাহলে স্লোপ 0 কিনা, dv/dx = qx, qx = 0 আছে, তাহলে আসলে শিয়ার ফোর্স ডায়াগ্রামের এই পয়েন্টের স্লোপ 0, তাই না? এটা তো আমরা বুঝতে পারলাম যে আমি দেখতেছি যে আমার রিকোয়ারমেন্ট কি, আইদার এইখানে ট্যানজেন্ট থাকলে এই লাইন দিয়ে যাবে, অথবা এখানে ট্যানজেন্ট থাকলে এই লাইন দিয়ে যাবে। এইটা দেখা যাচ্ছে এরকম স্লোপে গেছে, এখানে অবশ্যই। আচ্ছা তোমার নাই না, এখানে ট্যানজেন্ট থাকলে এখান দিয়ে যাইতে হবে, অথবা এখানে ট্যানজেন্ট থাকলে এখান দিয়ে যাইতে হবে। এখন দেখো এটা একটা কার্ভ এইভাবে চলে গেছে, বোঝা যায় এটা এক্সটেন্ড করলে এটা এইভাবে যাবে, কাজেই এই ট্যানজেন্ট হবে এই ডিরেকশনে, এটার সাথে মিলার কোনো সম্ভাবনাই নেই। এখানে যদি ট্যানজেন্টটা কি এটা হয়তো যাইতে পারে, যদি যায় তাহলে কি দিতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর যাইতে হবে। তার মানে কি ট্যানজেন্টটা হরাইজন্টাল বা স্লোপ 0, তাহলে dv/dx = 0, তাহলে dv/dx = qx, আসলে qx এখানে 0। সো এই ফর্মুলাটা যেটা আমরা বইতে দেখে আসছি সেটা আসলে এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল। সো 1/3 bh আমি অ্যাপ্লাই করতে পারি, আগেও বলেছিলাম এখনো আবার বলতেছি, সব সময় এটা স্যাটিসফাই নাও করতে পারে। সেই ক্ষেত্রে আমার এই লোডের এক্সপ্রেশন থেকে vx এর এক্সপ্রেশন বাইর করতে হবে, ইন্টিগ্রেট করে এই নোন জায়গাগুলোতে ভ্যালু বসালে কনস্ট্যান্ট এলিমিনেট করা যাবে, এবং এই শিয়ার ফোর্স ডায়াগ্রামের ইকুয়েশন থেকে মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে, এবং সেখান থেকে ভ্যালু বাইর করতে হবে, যদি আমার ওই সিম্পলিফাইড ইকুয়েশন অ্যাপ্লাইড না করা যায় আর কি। এখানে করা যাচ্ছে, আমরা করে ফেলি। তাহলে কি হবে, এরিয়াটা কত আবার দেখো 1/3 bh, তাহলে 1/3 bh যদি হয়, বিটা কত 2 আর এইচটা কত 90, একটু ক্যালকুলেটরে টিপ দাও, 1/3 × 2 × 90, তাহলে কত হয়, -60 আসার কথা। 1/3 আর 90 কাটলে -30, আর 2 এ গুণ করলে -60। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ভ্যালুটা কি, আমাদের ভ্যালুটা এই পয়েন্টে জানা গেল এটা -60 এতে, ঠিক আছে। তাহলে এখানে 0, যেটা আমরা এখান থেকে দেখে আসছি যে এটা একটা ফ্রি সাপোর্ট এবং ফ্রি এজ, কোনো সাপোর্ট নেই, এবং এখানে কোনো অ্যাপ্লাইড কনসেন্ট্রেটেড মোমেন্টও নেই, কাজে এখানে মোমেন্টটা 0 এই পয়েন্টে। তাহলে সেটা আমরা গিভেন প্রবলেম থেকেই দেখে আসছি যে এই ভ্যালুটা 0। এই জায়গায় ভ্যালুটা ক্যালকুলেট করলাম এইটার এরিয়া থেকে, সেটা পাওয়া গেছে -60। এখন যোগ করব কিভাবে, যোগ করার জন্য তিনটা হইতে পারে, এরকম হইতে পারে, স্ট্রেট লাইন দিয়ে যোগ করা যাইতে পারে, অথবা এরকম হইতে পারে। তাহলে সেটা আমরা জাজ করি কিভাবে, dm/dx = qx, সেটার থেকে আমরা এটা জাজ করি। তাহলে dm/dx যদি qx হয়, সরি vx, dm/dx যদি vx হয়, সেটার থেকে আমরা জাজ করি। তাহলে vx-টা কি আমরা কিভাবে অ্যাসেস করব, আমরা আগেও বলেছি, আজকেও একটু আগে শিয়ারের ক্ষেত্রে বলেছিলাম, মোমেন্টের ক্ষেত্রেও সেই একই জিনিস অ্যাপ্লিকেবল। আমরা দেখবো যে dm/dx = যদি vx হয়, vx-টাকে আমরা দুই ভাবে সেপারেট করে নিয়ে আসবো। একটা কি, একটা হলো চিহ্ন, আর একটা হলো অ্যাবসলিউট ভ্যালু বাড়ে না কমে। তাহলে চিহ্নটা কি আছে আমরা যদি দেখি, চিহ্নটা আছে নেগেটিভ। তো আমরা dm/dx সমান প্রথমে দিলাম নেগেটিভ, ঠিক আছে, সমান সমান কি dm/dx সমান নেগেটিভ, ভ্যালুটা এরপরে দেখবো বাড়ে না কমে। এখানে ছিল 0, এখানে হয়েছে -90, তাহলে নেগেটিভ অ্যান্ড ইনক্রিজিং। তাহলে নেগেটিভ ইনক্রিজিং স্লোপ দিয়ে যোগ করতে হবে, তার মানে যতই ডান দিকে যাব থিটাটা বাড়তে থাকবে। তাহলে দেখো এখানে ট্যানজেন্টের স্লোপ 0, এখানে ট্যানজেন্টের স্লোপ থিটা, বা থিটা হইলো এটা, এখানে যদি ট্যানজেন্ট আঁকো থিটা হইলো এটা, তার মানে থিটা ইনক্রিজিং। তাহলে এইটা হলো আমার নেগেটিভ ইনক্রিজিং স্লোপ। এটা আমরা আগেও দেখছিলাম যে নেগেটিভ ইনক্রিজিং স্লোপ কি রকম হয়। তাহলে আমরা যোগ করলাম এইভাবে, এখান থেকে এই পর্যন্ত এটাকে নেগেটিভ ইনক্রিজিং স্লোপে যোগ করে 60-তে যোগ করলাম।
নেক্সট হলো এই জায়গায় আমরা বের করতে চাই, কারণ আমাদের এতটুকু হয়ে গেছে। তাহলে এই জায়গায় কি হবে, এমডি, এমডি সমান কি হবে, এম এ প্লাস ইন বিটুইন শিয়ার ডায়াগ্রামের এরিয়া। এখন খুব সিম্পল, একটা ইউনিফর্ম রেক্টেঙ্গেল আছে, তাইলে কত, 2 ইন্টু কত, 75, 150, তাহলে -60 প্লাস 150, তার মানে কত, +90 আসলো ভ্যালুটা, +90 আসলো। তাহলে একটা ভ্যালু -60, একটা ভ্যালু +90, এই দুইটারে যোগ করতে হবে। কিভাবে যোগ করব, অপশন অলওয়েজ 3টা, কাজে আমার আবারও ফেরত যাইতে হবে এইখানে, যেখানে আমি দেখতে পাবো যে dm/dx কি। তাহলে এই জায়গায় দেখি dm/dx কি লিখবো আমরা, সমান সমান কি লিখবো, এটা কি আছে, প্লাস আছে, তাইলে প্লাস লিখবো। ভ্যালু কি, এখান থেকে এখানে দেখো কোনো চেঞ্জ নাই, কনস্ট্যান্ট, তাইলে পজিটিভ কনস্ট্যান্ট হলো dm/dx, ঠিক আছে। তাহলে আমরা লিখবো dm/dx, এখান থেকে এই পর্যন্ত কি, এটা পজিটিভ এবং সে কনস্ট্যান্ট, তাহলে পজিটিভ কনস্ট্যান্টের স্লোপ কি, এটা একটা স্ট্রেট লাইন, এটা দিয়ে আমরা যোগ করব। তাহলে গেল এটা, ফাইন। এটা হওয়ার পরে কি, এইখান থেকে এখানে একই রকম, তাহলে আমার বাইর করতে হবে কি, বি পয়েন্টে মোমেন্টটা বাইর করতে হবে। তাহলে বি পয়েন্টের মোমেন্ট আবারও আমার সেই একই কথা, বি পয়েন্টের মোমেন্ট কি হবে, তোমার ডি পয়েন্টের মোমেন্ট প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। তাহলে ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া কত, আবারও আমরা ফেরত আসি, এই যে খুব সহজ জিনিস, এটার ভ্যালুটা হচ্ছে -85 এবং ডিস্টেন্সটা হচ্ছে 2 মিটার। তাইলে 85 কে 2 দিয়ে গুণ, -85 কে 2 দিয়ে গুণ করো, এই 90 এর সাথে যোগ করো, তাইলে এই পয়েন্টের মোমেন্ট কত হবে, বি পয়েন্টের মোমেন্ট হবে হইলো তোমার +90 -85 ইন্টু 2, তাহলে -85 ইন্টু 2 তে কত, 170, তাই না। তাহলে 90 থেকে 170 বিয়োগ করে দাও, তাহলে কত, -80 কিলো নিউটন। যোগ করবা কিভাবে, সেই একই কথা, dm/dx vx আছে কি, dm/dx vx হলো নেগেটিভ এন্ড কি, কনস্ট্যান্ট, এখান থেকে এই পর্যন্ত কনস্ট্যান্ট, তাহলে নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে যোগ করে দাও, এই নেগেটিভ কনস্ট্যান্ট স্লোপ দিয়ে যোগ করা হলো। তারপরে চাই কি, এখানে চাই, ঠিক আছে, এখানে যদি চাও তার মানে কি, এমই সমান কি, এমবি প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এমবি হলো -80, ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া কত, 1 মিটার ইন্টু কত, 40, তাহলে -80 প্লাস 40 ইন্টু 1, তার মানে -40, এই যে ভ্যালুটা হলো -40। যোগ করবা কিভাবে, যোগ করবা হলো এখানে দেখো যে dm/dx vx পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে এটা একটা স্ট্রেট লাইন, এই জায়গাটা ভালো করে দেখতে হবে। এখানে এই -80 এবং -40 যেটা, এটা একটা স্ট্রেট লাইন দিয়ে যোগ করা হয়েছে, এটা কোনো কার্ভ না, ঠিক আছে। তো আমরা যখন এই ধরনের প্রবলেম, তুমি কি সলিউশন করছো সেটার দিকে তাকাবো, তোমার ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করবো। আই শুড বি এক্সপেক্টিং যে তুমি এখানে একটা স্ট্রেট লাইন শো করবা, বাট তুমি যদি একটা স্মুথ কার্ভ শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দাও, আমি বুঝবো যে তুমি আসলে জিনিসটা ধরতেই পারো না যে এখানে কি হচ্ছে। তো তোমার যেটা করতে হবে, এখান থেকে এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন দেখাতে হবে এবং ভ্যালুটা এই যে -80 টু -40 আসবে। তারপরে কি, আমি যাব এফ এ, তাহলে এম এফ সমান কি হবে, এম ই প্লাস ইন বিটুইন শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া। এরিয়াটা কত, 1/2 ইন্টু 2 ইন্টু 40, 1/2 ইন্টু 2 ইন্টু 40 মানে +40 আসলো আর কি। তাহলে -40 +40, এম এফ সমান 0 হলো। কিভাবে যোগ করব, dm/dx vx, vx কি, পজিটিভ এন্ড ডিক্রিজিং, তাহলে পজিটিভ ডিক্রিজিং স্লোপ দিয়ে যোগ করব। তাহলে এই দেখো, এখানে থিটা যা, এখানে থিটা তার চেয়ে কম, পজিটিভ ডিক্রিজিং স্লোপ দিয়ে আমরা f2e যোগ করব। তাহলে এটা গেল আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কিভাবে ড্র করব। তাহলে আমরা দেখো একটা জিনিস স্কিপ করছিলাম, বলেছিলাম যে এটা পরে খুব সহজে দ্রুত হয়ে যাবে, সেই জায়গায় আমরা ফেরত যাই। আমরা যেটা স্কিপ করেছিলাম যে কিভাবে আমরা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আঁকবো, সেটা আমরা দেখাই নাই, এটাতে ফেরত আসি। অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকার জন্য তুমি দেখো, এখানেই প্রথম হরাইজন্টাল লোড আসছে এবং সেই হরাইজন্টাল লোড এদিকে চলে গেছে। তুমি যদি এখানে কাটো, কোনো হরাইজন্টাল নাই, এখানে কাটো কোনো হরাইজন্টাল, আচ্ছা তোমার অ্যানোটেশন চলে গেছে। এখানে যদি কাটো কোনো হরাইজন্টাল নাই, এখানে যদি কাটো কোনো হরাইজন্টাল নাই, এখানে যদি কাটো নাই, এখানেও নাই, এইদিকে কাটো নাই, তার মানে এইগুলোর সব হলো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম 0। খালি এখান থেকে এই পর্যন্ত যদি কাটো, কম্প্রেশন বসে আছে কত, 120, তাহলে এই হলো এই দিক থেকে 0, এখানে এসে 120 কম্প্রেশন, এরপরে আবার 0। সো তোমার
অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম হলে সহজেই আঁকতে পারবা, সেই জন্য এটা যেহেতু একদম ক্লাসের শেষ দিকে বললে তোমাদের জন্য সুবিধা হয়, কমপ্লিকেটেড জিনিসগুলো আগে বললে, সেই জন্য এটারে পিছনে নিয়ে আসলাম। সো দিস ইজ দ্য অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, দিস ইজ দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এবং এটা হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। কিভাবে আমরা কোয়ান্টিটি গুলা বের করবো, যে নিউমেরিক্যালি প্লাস মাইনাস কত এবং এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে কিভাবে যোগ করব, সেটা জাস্ট দুইটা ইকুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে, ডিএম বাই dx is equal to bx or dv by dx is equal to px. Sometimes তোমারে বলা হতে পারে সেকেন্ড অর্ডার ইকুয়েশন ইউজ করো, তার মানে d2m by dx is equal to px ইউজ করে করো, সেটাও আমরা দেখছি যে কিভাবে করা যায়। সো এটা দেখো, ভিডিও আমি কিছুক্ষণ পরে হয়তো আপলোড করে দেব, দেখো, দেখার পরে ভিডিও দেখে এরপরও যদি আগামী দিন কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, ঠিক আছে? ওকে, সময় শেষ, আজকে ক্লাস শেষ করে দিলাম। থ্যাংক ইউ অল।